চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ লিখেছেন ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা শেষ পর্বের প্রথম অর্ধেক। রোজার মাঝামাঝি সময় নীরুর পাসপোর্ট সহ প্রয়োজনীয় সব কাগজপত্র অনেক আগেই প্রস্তুত ছিল, তবুও ইতালিতে যাওয়া হয়ে ওঠেনি। কারণ এখনকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফারাজ বহুবার লতামণিকে অনুরোধ করেছিল, এলাহি বাড়িতে তো ফাঁকাই পড়ে আছে, আপনি সেখানে গিয়ে থাকুন না, কিন্তু লতামণি রাজি হয়নি। তার জীবন আর তেমন কিছু অবশিষ্ট নেই। এই কটা দিন পরই খোদার ডাকে সাড়া দিতে হবে। কদিন বেঁচে আছেন এখানে থাকতে চান তিনি। নিজের সন্তানরাও অনেক আগেই ছেড়ে গেছে তাকে। জীবনে প্রতিকূল সময়ে ফারাজের মায়ের আশ্রমে তিনি আশ্রয় পেয়েছিল, তাই এই জায়গাটিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগের জন্য বেছে নিয়েছেন। এরই মধ্যে এলাহি বাড়ির কিছু কর্মী নতুনভাবে নিয়োগ করা হয়েছে। পারিবারিক ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দিতে বেশ কিছু সময় লেগে যায় ফারাজের। সময় মাছের বাজারের হিসাব নিকাশ দেখাশোনা করত রাজন ও রোশনরা। তাদের চলে যাওয়ার পর ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন বিকালে বারান্দায় দাঁড়িয়ে চিত্রা ফারাজকে বলছিল, মার্জিয়া মামিকে সংসারটা ঠিকমতো চলে না। শখ যখনও কোথাও কাজ পায় ছুটে যায়। মাহাদি ভাই এত ঋণ করে গেছে যে কাজগুলো করতে তাদের অবস্থা নাজেহাল। আপনি যদি সোহাগকে একটা ভালো কাজ জোগাড় করে দিতেন। ফারাজ তখন শুধু বলেছিল দেখা যাবে, কিন্তু সে মুহূর্ত থেকেই সে ভেবে রেখেছিল মাছের ব্যবসার দায়িত্ব যদি সোহাগকে দেওয়া যায় তাহলে মন্দ হবে না। হিসাব নিকাশে সে দক্ষ। আগে নিজের বাবার ব্যবসা সামলিয়েছে। মেধাবী, ভদ্র এবং দায়িত্বশীল ছেলেটা। যদিও প্রথম দিকে ফারাজের কম বিরক্তি হয়নি। এই কদিনে নিজের বাস্তবতার মাঝে ফারাজ সবচেয়ে বেশি সময় দিয়েছে চিত্রাঙ্গনাকে আর তার চিত্রাকে। গতকাল রোজ এসেছিল ইতালি থেকে। এখন ঝামেলা নেই। ফারাজ নিজেই সকল খারাপ কাজ লিগ্যালভাবে ছেড়ে দিয়েছে। ফারাজের পাপ করার জন্য বৈধ লাইসেন্স আছে, তবে বউ সবার আগে, সংসার সবার আগে। সেই হাত দিয়ে মানুষ খুন করে আসবে, সেই হাত দিয়ে নিজের সন্তানকে স্পর্শ করবে কি করে? ভালোর জন্য হাতে পিস্তল তুলে নেওয়া আর খারাপের জন্য কারো কপালে সেই পিস্তল ঠেকানো মধ্যে বড় ফারাক। আজ আবার চিত্রার বান্ধবী মরিয়ম এসেছে। তারা আবার নিজেদের বাড়িতে ফিরে এসেছে। রাজন, সোহাগ, জোহানের ভয়ে তাদের ফারাজই আড়াল করে রেখেছিল। মরিয়মের জন্য নয়, বরং চিত্রার জন্যই এই দায়িত্ব নিয়েছিল সে। কারণ চিত্রা তখন একের ওপর এক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল। তখন কোনোভাবে সে চায়নি বন্ধু হারানোর মতো নতুন কোনো শোক বা কষ্ট তার জীবনে যোগ হোক। মরিয়ম সারাদিন থেকে কিছুক্ষণ আগে চলে গেছে। ফারাজ ড্রাইভারকে বলে গিয়েছিল তাদের যেন নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কাল সে ইতালির উদ্দেশ্যে রওনা দেবে। সব কাজ গুছিয়ে এখন যেন একটু স্বস্তি অনুভব করছে সে। চিত্রা তখন পুরনো কিছু ব্যাগ গোছাচ্ছিল, সাথে বই। এসব মোহনার বই। মেয়েটা বইয়ের ভক্ত ছিল কি না, তার থেকেই ওই একটু একটু করে বই পড়া শিখেছিল চিত্রা। ফারাজ ফোনে তখন ফ্রি ফায়ার খেলাতে ব্যস্ত। হঠাৎই রুমের দরজায় নক হলো। দরজা নকটা দ্বিতীয়বার পড়ার আগে চিত্রা বলে ওঠে, আসো। দরজা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকলো নদী। তার শক্ত হাত থেকে নুরি আঙ্গুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে রেখেছে। চিত্রা বই গোছানো থামিয়ে তাকালো। কয়েক সেকেন্ড ধীর দৃষ্টিতে তাকিয়ে থেকে নরম স্বরে বলল, তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো এখানে থাকলে হয় না? নদী একটু এগিয়ে এলো, নুরির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ধীর কণ্ঠে বলল, রাজন বেঁচে থাকলে বাপের বাড়ি একটা মুহূর্তের জন্য যায়নি। কতটা বছর হয়েছে পরিবারের কণ্ঠ শুনিনি, দেখিনি। এবার বাকিটা জীবন নিজের মতো করে মেয়েকে নিয়ে বাঁচতে চাই। এতদিন পর মনে হলো। নদী তাকালো তার দিকে। ঠোঁটের কোণে তীক্ষ্ণ এক হাসি রেখা ফুটলো। কিছু কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগে চিত্রা, দেরি হলেও এবার ঠিক সিদ্ধান্তটাই নিয়েছি হয়তো। এ সময় পর্যন্ত চুপ থেকে গেম খেলতে খেলতে থাকা ফারাজ বিরক্ত মুখে ফোনটা পাশে রেখে উঠে বসলো। চোখ তুলে নদীর দিকে তাকিয়ে ঠোঁট কাটা ভঙ্গিতে বলল, ঠিক তাই। নদী সহজটা। এখানে থাকতে হলে দায় নিতে হবে, সম্পর্কের নামে আশ্রয় পাওয়া যাবে, এসব ভাবছেন তো? চিত্রা তৎক্ষণাৎ চোখ রাঙালো। এই বাড়ি তো এমনিতেও মৃত, আমিও যদি চলে যাই, তার উপর এত কাঁচা সত্য দেখিয়ে। ফারাজ কাজ ঝাঁকালো। কাঁচা সত্য না, মানুষ হজম করতে পারে না। চিত্রা এবার নদীর দিকে তাকালো। আপনি গেলে কষ্ট হবে জানেন তো, তবে একটু থেমে মৃদু হাসলো। সবাই তো নিজের জায়গায়
খুঁজতে চায়। নদী নীরবে মাথা নেড়ে সম্মতি জানায়। এই জায়গাটা আমার কাছে আশ্রয় ছিল চিত্রা, কিন্তু ঘর না। নুরি একদিকে চুপচাপ চিত্রার দিকে তাকিয়েছিল। চিত্রা তার দিকে গিয়ে হাঁটু গেড়ে বেশ নরম গলায় বলে, আমাকে ভুলে যাবে না তো? নুরি মাথা নেড়ে বলল, না। ফরাজ আবারও কথা বলল, যান, যদি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, ফিরে আসা দরজা বন্ধ থাকবে না। এটা আপনার বাড়ি, নুরির বাড়ি। তবে আপনার মনের ওপরে কিচ্ছু না। এতদিন অনেক কষ্টে জীবন কাটিয়েছেন, আপনি এখন খোলা আকাশের মুক্ত পাখি। তবে আপনি আমার কাছে বোনের মতোই ছিলেন, থাকবেন। আর নুরি তো আমাদের ওই রক্ত। যোগাযোগ রাখবেন, আর কি কি প্রয়োজন হয় আমাদের জানাবেন। ভুলে যাবেন না, এই বাড়িতেও কিছু মানুষ আছে যারা আপনার জীবনের লোক। ইতালি চলে যাব এর মানে এই নয় যে মন থেকে দূরে সরে যাচ্ছি। নদীর চোখটা ছলছল করে উঠল। বারান্দার বাইরে লোকটা তখন নরম হয়ে এলো যেন। রোদের শেষ সোনালি রেখাটুকু দেওয়ালের গায়ে গা ঘেঁষে বিদ্যমান। শেষ ঘোষণা দিচ্ছে বিদায়ের। চিত্রা, তুমি রাগ করছো? চিত্রা মাথা নাড়ল ধীরে। তার চোখে একরাশ ক্লান্ত আর মায়া। রাগ, অভিযোগ নেই, শুধু অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। নদী মৃদু হেসে ফেলল। মানুষ তো অভ্যাসেই বেঁচে থাকে, তাই না? আমি এতদিন ভুল অভ্যাসে বেঁচেছি, এবার একটু নিজের মতো করে চেষ্টা করব। নদী মৃদু হেসে ফেলল। মানুষ তো অভ্যাসে বেঁচে থাকে, তাই না? আমি এতদিন ভুল অভ্যাসে বেঁচেছি, এবার একটু নিজের মতো বাঁচার চেষ্টা করব। চিত্রা এগিয়ে এলো, হাত বাড়িয়ে নদীর আঙুল ছুঁয়ে বলল, নিজের মতো করে বাঁচতে চান? এটা শুনতেও ভালো লাগলো, কিন্তু ভয়ও লাগে। এই দুনিয়ায় একা বাঁচা সম্ভব না। যদি আবার কেউ আপনার সেই নিজের মতোটাকে কেড়ে নিয়ে। নদী এবার চোখ তুলে সরাসরি তাকালো তার দিকে। এবার আর কেউ পারবে না, কারণ এবার আমি কারোর জন্য বাঁচতে চাই না, শুধু নিজের জন্য, ওর জন্য। সে নুরির মাথায় হাত রাখলো। ছোটবেলার কাপড় কাটতাম জানো, বাবার দোকানে বসে বসে নতুন নতুন ডিজাইন বানাতাম। মনে হতো একদিন আমার নিজেরও দোকান হবে, মেয়েরা আসবে, আমি তাদের শেখাবো নিজের পায়ে দাঁড়াতে। চিত্রা মন দিয়ে শুনছে। আপনি পারেন ভাবি, আপনার মনে যে শক্তি আছে সেটার কথা আপনি নিজেও পুরোটা জানেন না। ফরাজ এবার ধীর কণ্ঠে উঠে দাঁড়ালো। সে এগিয়ে এসে নুরির মাথায় হাত রাখলো, তার সামনে হাঁটু গেড়ে বসলো। এই যে ছোট মানুষ, আমাকে মনে থাকবে? নুরি একটু লজ্জা পেয়ে চিত্রার দিকে তাকালো, তারপর মাথা নেড়ে বলল, থাকবে। এখন নুরিটা বেশ ভালোই কথা বলতে শিখেছে। ফারাজ হেসে তাকালো, তারপর কোলে তুলে নিল। তুমি বড় হয়ে কি হবে মা? নুরি একটু হেসে বলল, মার মতো। ফারাজের চোখে এক মুহূর্তেই অন্যরকম একটা আলো জ্বলে উঠল। তবে নিজের জন্য বাঁচবে, বুঝেছ? কারো ছায়া হয়ে না, নিজের আলো হয়ে। আর মায়ের খেয়াল রাখবে। মায়ের ঋণ শোধ করা যায় না। চিত্রা চুপচাপ তাকিয়ে। নদী ধীরে বলল, চিত্রা, যদি কোনোদিন খুব কষ্টে পড়ি। চিত্রা তার কথা শেষ করতে দিল না, এগিয়ে এসে জড়িয়ে ধরল। তখন ফোন করবেন, না পারলে চলে আসবেন। এই বাড়ির দরজা কখনো বন্ধ থাকবে না আপনাদের জন্য। ফারাজ পাশে দাঁড়িয়ে বলল, শুধু দরজা না, মানুষও থাকবে। নদী কিছু বলতে পারল না, চোখের কোণে ভিজে উঠল তার। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। নুরিকে ফারাজের কোল থেকে নামিয়ে নিল সে। ছোট্ট হাতটা শক্ত করে ধরলো। চলো মা, আমাদের এবার যেতে হবে, বাকিদের সাথে দেখা করতে হবে। হ্যাঁ। নুরি এবার চিত্রার দিকে তাকালো, তারপর ছোট করে হাত নাড়লো। আসি। চিত্রা জোর করে হাসলো। আসো, ভালো থাকবে। আঙিনায় হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণ আগেও যেখানে মানুষের কোলাহল, কান্নার শব্দ, বিদায়ের ভারে ভারী হয়েছিল বাতাস, সেখানটা অথচ এখন শুধু স্তব্ধ নীরবতা। গাড়িটা শব্দ করে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো। বাড়ির একটা অংশ সঙ্গেও করে নিয়ে গেল যেন নদী। রুমানা আঁচল দিয়ে চোখ মুছলো বারবার। মানুষটা কত কষ্ট পেয়ে গেল এই সংসারে এসে। আল্লাহ ভালো রাখো করে। নীরু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের কোণে জমে আছে জল। আর লুকানো যাচ্ছে না তা। এই বাড়ি আর কোনোদিনও আগের মতো হবে না। চিত্রা কিছু বলল না, শুধু শেষবারের মতো ফটকের দিকে তাকিয়েছিল, যেদিক দিয়ে নদী আর নুরি চলে গেল। রুমে ঢুকতেই বিছানার কোণে চুপচাপ বসে পড়ল সে। চারপাশে সবকিছু একই আছে, তবু সবকিছু কেমন বদলে গেছে। চারপাশে সবকিছু মানুষ সে বদলে দিয়েছে। বুকের ভেতর হালকা একটা টান অনুভূত হলো, অদ্ভুত এক শূন্যতা অনুভূত হলো। ফারাজ দরজার পাশে থেকে দেখলো তা, তারপর দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো তার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসে পড়লো ওইভাবেই। এভাবে বসে থাকলে হবে? চিত্রা মুখ তুলল না। খারাপ লাগছে। ফারাজ নিঃশ্বাস ফেলল।
যা হওয়ার তা তো হবে, এটা স্বাভাবিকভাবে নাও চিত্রা। চিত্রা এবার তাকালো তার দিকে। সবাই চলে গেল কেন? সবাই কেন চলে যায়? ফারাজ এক মুহূর্ত থমকালো, প্রশ্নটা যেন খুব গভীরভাবেই লাগলো তার। তারপর ধীরে করে বলল, সবাই যায় না, কেউ কেউ শুধু নিজের জায়গায় ফিরে যায়। চিত্রা কিছু বলল না। ফারাজ এবার তার হাতটা নিজের হাতে নিল। নদী ভাবির কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। জায়গার, কাজ, লোকজন সব ঠিক আছে। সে একা না। একটু থেমে আবারও বলল, মানুষ আছে, সম্পর্ক তো এখন থাকবেই। সম্পর্ক তো এখানেই শেষ না। চিত্রা চোখ এবার ভিজে উঠল। ফারাজ হালকা ঝুঁকে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তুমি এমন করে ভেঙে পড়ো না, আমার ভালো লাগে না। চিত্রা ফিসফিস করলো, আমি শক্ত থাকার চেষ্টা করছি। ফারাজ একটু হেসে ফেললো। চেষ্টা না, তোমাকে থাকতে হবে, কারণ যে আলতো করে পেটে হাত রাখলো সে। তুমি এখন একা না। চিত্রা থমকে গেল। ফারাজ তার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মা হতে চলেছ। এই সময় মন খারাপ করে থাকলে মানায় বুঝি? চিত্রার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো। আমি পারবো তো? ফারাজ একটু দেরি করলো না। তুমি পারবে না এটা কোনো অপশন না, কারণ তুমি চিত্রাঙ্গনা। তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি শক্ত। চিত্রা ধীরে ধীরে তার মাথা নুইয়ে দিল। দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। আজকের সকালটা শুরু হলো এক অদ্ভুত ভোর নিয়ে। সূর্যের আলো উঠেছে ঠিকই, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই। এলাহি বাড়ির বিশাল আঙিনায় আজ আরো বড়, আরো নির্জন মনে হচ্ছে। রুমানা বারান্দায় বসে চুপচাপ তসবিহ গুনছিলেন, কিন্তু ঠোঁট নড়ছিল না। ঝামেলা রান্নাঘরে গিয়ে ঠিকমতো কাজ করতে পারছিল না। বারবার হাত থেমে যাচ্ছিল। নীরু সুটকেস গোছাতে গোছাতে হঠাৎ থেমে যাচ্ছে, যেন প্রতিটা কাপড়ের ভাঁজ করার সাথে সাথে স্মৃতি ভাঁজ করে রাখতে হচ্ছে। এত বড় বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। নীরু নিচু গলায় বলল, আয়শা তখন তার পাশেই ছিল। বাড়ি কখনো ফাঁকা হয় না, মানুষের স্মৃতি থাকে, দেওয়ালের সাথে কথা বলে। কথাটা বলতে তার দিকে চোখের কোণ ভিজে উঠল যেন। ড্রয়িং রুমের এক কোণে বসে আছে জুনায়েদ এলাহি। সামনে তাকিয়ে আছে, কিন্তু দৃষ্টি যেন অনেক দূরে কোথাও আটকে গেছে। রুমানা রুম থেকে বেরিয়ে এসে তার পাশে বসলেন। নীরু শেষবার কাপড় গোছাতেই হাত বুলিয়ে নিচে নেমে আসতে সাথে এসে বসলো। বলল, চলুন না, আমাদের সাথে এই বাড়িতে একা থাকবেন কিভাবে? এত কিছু, এত স্মৃতি। জুনায়েদ ধীরে মাথা নাড়লেন। এই স্মৃতিগুলো থেকে পালিয়ে বেড়াতে কতদিন পারবো? এবার এখানে থাকতে চাই, পালিয়ে নয়, মুখোমুখি হয়ে। রুমানা চুপ করেছিল। অতঃপর আস্তে করে বলল, আমরা যদি না থাকি এই বাড়িটা একেবারে মরে যাবে। নীরু আর কিছু বলতে পারল না। সকাল করাতে ফটকের সামনে এসে একটা অটোরিকশা থামকালো। মার্জিয়া সোহাগ এসে নামলো। চিত্রা তখন আনন্দর মহলেই ছিল। তাকে দেখতে পেয়ে এগিয়ে এসে মার্জিয়া চিত্রাকে বুকে টেনে নিল। না এসে পারল না। সে ধীরে বলল, সোহাগ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আপনি না এলে খারাপ লাগতো। মার্জিয়া মৃদু হেসে বললেন, তোমরা চলে যাবে না দেখে থাকি কেমন করে? ফারাজ তখন সোফায় বসে আছে। সে উঠে দাঁড়ালো, সোহাগের দিকে তাকিয়ে একটু এগিয়ে এলো। এসেছো, ভালো করেছো। সোহাগ মাথা তুলে তাকালো। চিত্রা একপাশে দাঁড়িয়ে সবার দিকে তাকাচ্ছে। এই মানুষগুলো কারোর সাথে রক্তের সম্পর্কও নেই, তবু এরা সবাই যেন তার জীবনের অংশ হয়ে গেছে। সে ধীরে ফারাজের পাশে এসে দাঁড়ালো। সবকিছু এত দ্রুত বদলে যাচ্ছে না? ফারাজ এক পলক তাকালো তার দিকে। বদলানোটাই স্বাভাবিক। চিত্রা মৃদু হেসে বলল, কিন্তু অভ্যাসটা হওয়া কঠিন। ফারাজ তার দিকে একটু ঝুঁকে নরম স্বরে বলল, তুমি অভ্যাস হয়ে যাবে, কারণ তোমার সাথে এখন শুধু অতীত না, ভবিষ্যৎ আছে। চিত্রা কিছু বলল না, শুধু তার হাতটা চেপে রাখলো শক্ত করে। সূর্য এখন মাথার ওপর, অথচ এলাই বাড়ির আঙিনায় নিস্তব্ধতা যেন জমে উঠেছে। বড় বড় সুটকেসগুলো গাড়ির পাশে সাজানো। ড্রাইভার বারবার ঘড়ি দেখছে, তবুও কেউ যেন চলো শব্দটা উচ্চারণ করতে পারছে না। সবাই এক জায়গায় দাঁড়িয়ে, রোজা দাঁড়িয়ে অব্রের সাথে কথা বলছিল। চয়ন, কাইসার আর জমেলা আয়েশার পাশে দাঁড়িয়ে। নীরু ধীরে ধীরে এগিয়ে এসে রুমানা বেগমকে জড়িয়ে ধরলো। কণ্ঠ কেঁপে উঠল, নিজের খেয়াল রাখবা বড় আম্মা। রুমানা হাসার চেষ্টা করলো, কিন্তু যেন ভেঙে গেল। চোখের জল গড়িয়ে পড়ল। তুমি ভালো থেকো আম্মা, আল্লাহ ভরসা। জুনায়েদ এলাহি একটু দাঁড়িয়েই ছিলেন। ফারাজ এগিয়ে এসে সামনে থমকালো। দুজনের চোখে চোখ পড়ল। নিঃশব্দে বলা কথাগুলো আদান প্রদান হলো। চাচা, ফারাজ নরম স্বরে বলল। জুনায়েদ তার কাঁধে হাত রাখলো। যা করছো ঠিক করছো, এবার নিজের মতো করে বাঁচো। ফারাজ হালকা মাথা নাড়লো। আপনাদের রেখে যাচ্ছি, খেয়াল রাখবেন। আমরা থাকবো। এই বাড়ি যতদিন ভয়ানক অতীত আছে, ততদিন আমাদের দায়িত্ব আছে। একপাশে মার্জিয়া আর চিত্রা একে অপরকে জড়িয়ে ধরে আছে। মার্জিয়ার কান্না থামছে না। তুই গেলে কার কাছে আসবো রে?
চিত্রার চোখেও জল, কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আমি তো হারিয়ে যাচ্ছি না মামি, ফোন তো আছে, কথা হবে। ফোনে কি মানুষ পাওয়া যায়? মার্জিয়ার কণ্ঠ ভেঙে গেল যেন। চিত্র এবার শক্ত করে জড়িয়ে ধরল তাকে। যখন খুব দরকার হবে চলে আসবে, কথা দিচ্ছি। মার্জিয়া মাথা নাড়তে পারল না, শুধু কাঁদতে লাগলো। সঙ্গে একটু দূরে দাঁড়িয়ে মুখ শক্ত করে রেখেছে, যেন কিছুই অনুভব করছে না। ফরাজ তার দিকে এগিয়ে এলো। সব ঠিক আছে তো? সোহাগ হালকা হাসলো। জি সব ঠিক। দায়িত্ব নিতে পারবে তো? পারবো, আপনি চিন্তা করবেন না। চিত্রা সোহাগের কথা বলছিল, যাওয়ার সময় শেষবারের মতো একটু অনুরোধ করেই বলেছিল, এখন যেহেতু এই বাড়ির ব্যবসা দায়িত্ব তোমার উপর পড়েছে, তুমি এখানে মামিকে নিয়ে এলেই তো পারো। প্লিজ না করো না। সোহাগ বেশি কিছুক্ষণ ভেবে শেষে রাজি হলো। তার চিত্রা তার কাছে কিছু অনুরোধ করেছে, সে কি করে রাজি না হয়ে থাকবে? সে কি করে না করবে মুখের ওপর? চিত্রা নিজের করার ক্ষমতা তো নেই, অন্তত এইটুকু ইচ্ছা তো পূরণ করতেই পারে। ফারাজ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। বুঝতে পারলো এই ঠিক আছে। কথাটা ভেবেই কতটা চেপে গেল যেন। কোনো সমস্যা হলে একা সামলাতে যেও না। সোহাগ মাথা নাড়ল। জানি। তার চোখ এখন চিত্রাতে গেলে তারপর আবার সরিয়ে নিল, কিন্তু অনুভূতি আছে, সেগুলো প্রকাশ করতে না করাই ভালো। নিরু এসে রুমানাকে আবার জড়িয়ে ধরলো। শেষবারের মতো বলছি, আমাদের সাথে চলো। রুমানা মৃদু হেসে মাথা নাড়লো। আমার জায়গা এখানেই। অবশেষে চিত্রা এগিয়ে এলো, তারপর ধীরে ধীরে রুমানার হাত ধরে। আমাকে ভুলে যাবে না। রুমানা তার মাথায় হাত রাখে। তোমাকে ভোলা যায় নাকি? অনেক ক্ষতি করেছি তোমার, পারলে আমায় মাফ করিয়ে দিও। চিত্রা আর নিজেকে সামলাতে পারলো না, চোখ বেয়ে গড়িয়ে পড়লো পানি। এভাবেই বলবেন না। ফরাজ এসে পাশে দাঁড়ালো। সময় হয়ে গেছে। এখন এক এক করে সবাই গাড়িতে উঠে শুরু করলো। মার্জিয়া কেঁদে উঠল। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুখে রাখুক। সোহাগ পাশে দাঁড়িয়ে রইল, চোখের নিচে নিচু, ঠোঁট শক্ত হয়ে করে চেপে রেখেছে, কিন্তু বুকের ভেতরে টানা, স্পষ্ট টান। গাড়ির দরজা বন্ধ হলো, ইঞ্জিন স্টার্ট নিল। চিত্রা জানালার পাশে বসেছে, চোখে জল, তবুও তাকিয়ে আছে সামনে। মার্জিয়া কাঁদতে কাঁদতে হাত নাড়ছে। সোহাগ শুধু দাঁড়িয়ে আছে। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। এলাহি বাড়ির পেছনে পড়ে রইল। একটা অধ্যায় শেষ হলো, আরেকটা শুরু হলো। মানুষের জীবনটা এমনই, একটা শুরু থেকে আরেকটার শেষ। জীবন কারো যেন থেমে থাকে না, কারো মৃত্যু তাদের কর্মফল, কারো বেঁচে থাকা। এই যে রোশান, মোহনা, তারা তো নিজেদের পরিবর্তনের চেষ্টা করেছিল, নিজেদের আরেকটা সুযোগ দিয়েছিল। খোদা তাদের সুযোগ দেয়নি, কিংবা খোদা হয়তো চায়নি তার বান্দা আর কোনো খারাপে লিপ্ত হোক, তাই খারাপ কিছু হওয়ার আগে নিজের কাছে নিয়ে চলে গেছে। সোহাগ তো এই একতরফা ভালোবাসা নিয়ে জীবনসঙ্গী বেছে নিয়েছে। নদী নিজের জীবনটাকে আরেকবার সুযোগ দিয়েছে। আর সোহান, সে তো নিজের পাপে নিজে ধ্বংস হয়ে গেছে। পাপ কাউকে ছাড়ে না, কোনো না কোনোভাবেই সেই ভয়ঙ্কর শাস্তি ফিরে আসে। সিসিলির পার্লামেন্ট অভিজাত মোড়া প্রান্তে দাঁড়িয়ে আছে ফারাজ। এলাহি রাজকীয় এক আবাসিটি, যার নাম ইনফার্নো। ইতালির 7 শহরে ফারাজের বাড়ি থাকলেও কেন জানি তার এই সিসিলিতেই অবস্থিত বাড়িটার প্রতি বেশ মায়া কাজ করে। চিত্রাকে 3 আগে, সে সাল 2023-এর, যখন ফরাজ ইতালি এনেছিল সঙ্গে করে, তখন 7টা বাড়িতে ঘুরে দেখিয়েছিল সে তাকে। রোমের বাড়িটা দেখালো, মিলানের বাড়িটা দেখালো, আরও কতগুলো। রোমিও জুলিয়েটের শহরে তো ফারাজ তার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে চিত্রার জন্য মার্বেল পাথরে একখানা বাড়িও তৈরি করেছে। বাড়ির নাম চিত্ররাজ। তবে চিত্রা মন ঘুরে ফিরে সেই সিলিলিকেই বেছে নিল, কারণ সিলিলি ভূমধ্যসাগরের বুক ভেসে থাকা এক নীল সবুজ স্বপ্ন। দূরে দেখলে মনে হয় সমুদ্রের বুক চিরে উঠে আসা এক প্রাচীর, কোনো কবিতার পাতা, যেখানে আলো আর ছায়া যুগ উপযুগ ধরে লিখে চলেছে তাদের প্রণয় উপাখ্যান।
ফারাজের মাস্টার বেডরুমের বারান্দায় দাঁড়ালে সমুদ্র দেখা যায়। ওই নীল সবুজ বিস্তার জলরাশি। আজকের দিনে ওই ফারাজ এলাহি একসময় ইতালির আন্ডারওয়ার্ল্ড নিজের নাম প্রতিষ্ঠিত করেছিল ভয়ঙ্কর একজন স্মাগলার হিসেবে। তার সেই ছায়া আজও বাড়ির প্রতিটি ইট প্রতিটি করিডোরে লেগে আছে, প্রবেশদ্বার থেকে শুরু করে এই বাড়ির কাঠকঠোরতায়। বিশাল ইলেকট্রনিক গেট, দুটো স্তরে। এই বাড়ির বাইরের গেটে পাড়ালেই ভেতরে আরেকটা সিকিউরিটি চেক পয়েন্ট। প্রতিটি গাড়ি স্ক্যান হয়, প্রতিটি আগন্তুক পরিচয় যাচাই করা হয় বহু ধাপে। বুলেট প্রুফ কাচের গার্ড, বুলেট প্রুফ ইনফ্রারেড সেন্সার, রাতের অন্ধকারে মোশন ডিটেক্টর। কি নেই এইখানে? ভেতরে ঢুকলেই ড্রাইভওয়ে, মসৃণ পাথরে তৈরি, গাঢ় ধূসর রঙের দেখতে, দুপাশে নিখুঁতভাবে ছাটা লন, বিরল প্রজাতির গাছ, আর শিল্পকর্মের মতো সাজানো ভয়ঙ্কর সব ভাস্কর্য। মাঝখানে বহু স্তরে একটা ফোয়ারা ধীরে ধীরে ঝরঝর করে, আর রাত হলে আলোকসজ্জায় যেন অন্য এক জগৎ হয়ে আসে। মূল ভবনে প্রবেশ করলে গ্রাউন্ড ফ্লোর, সাদা কালো মার্বেল ফ্লোর, উপরে বিশাল কংক্রিটের ঝাড়বাতি, যার আলো পড়ে চকচক করে ওঠে হল জুড়ে। দেওয়ালে বাদামি সব পেন্টিং, ইউরোপীয় শিল্পীদের কাজ সব। আজ কিছু অজানা আছে, অর্থবহ চিত্র, সেগুলো ফারাজ নিজে বেছে এনেছিল। ডান দিকে বিশাল লিভিং এরিয়া, নরম লেদারের সোফা, একেবারে বিলাসবহুল এই বাড়ি। ফারাজের একটা পার্সোনাল সিনেমা হল আছে। হলে গিয়ে ভিড় ঠেলে সিনেমা দেখার অভ্যাস নেই তার, তাই নিজের বাড়িতে নিজের জন্য পার্সোনাল হল তৈরি করেছিল সে। বাড়ির হলটি একেবারে ভেতরের দিকে, ওইটাও সাউন্ড প্রুফ দেওয়াল, নরম রিক্লাইনিং সিট, দেওয়াল জুড়ে ডার্ক আর্টিস্ট অ্যান্ড প্যানেলে সাজানো বড় স্ক্রিন প্রজেক্টর। বাইরে থেকে কোনো শব্দ ভেতরে ঢোকে না, ভেতরের কোনো শব্দ বাইরেও যায় না। তাছাড়া একটা বিরাট লাইব্রেরিও আছে পুরো একটা ফ্লোর জুড়ে। উঁচু বুকশেলফ ছাদ ছুঁয়েছে। এখানে শুধু বই নয়, ফাইল, নথিসহ যাবতীয় জিনিস থাকে। এই এক কোণে ভারী একটা ডেস্ক ফারাজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা হয়। লাইব্রেরি আছে, সেখানে বসে আছে ফারাজ। তাছাড়া এই বাড়ির মধ্যে লিফটও আছে। মানুষ ওঠার জন্য আলাদা, গাড়ি ওঠার জন্য আলাদা। ফারাজ গাড়ি কালেকশনের দিক থেকে বেশ শৌখিন। ফারাজের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে গোসল করা। বাড়িতে সুইমিং পুল দুটি আছে, একটি বাড়ির ভেতরে, একটি ইনডোর পুল, কাচে ঘেরা, চারপাশে সাদা মার্বেল করা, শীতেও ব্যবহারযোগ্য। আরেকটি ছাদে রুফটপে ইনফিনিটি পুল। শহরের আকাশ রেখা চোখের সামনে ভেসে ওঠে, পানি আর আকাশে একসাথে মিশে যাচ্ছে যেন। রুফটপে লাউঞ্জ এরিয়ায় বার কাউন্টার। রাত এখানে সবচেয়ে বেশি সময় কাটাতে পছন্দ করে ফারাজ। এক সময় তো শহরের বড় বড় মাফিয়ার সাথে এখানে রাত জেগে আড্ডা বসাতো সে। এই বাড়িতে চিত্রের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কিচেন, একেবারে প্রফেশনাল গ্রেড। আলাদা আলাদা সেকশন, মেন, কুকিং, বেকিং, স্টোরেজ, সব ভাগ আলাদা করা। প্রতিটা জিনিসে লেবেল যেন সিস্টেমেটিকভাবে। যদিও ফারাজের জ্বালায় চিত্রা সেখানে গিয়ে একা কিছু করতে পারেন, এখানে মেড এন্ড স্টাফ সবাই আছে, প্রতিটি কাজের জন্য আলাদা মানুষ। এই বাড়িতে তো ফিজালে দেখার জন্য সেই জন্ম থেকে এক একজনকে রাখা হয়েছে। মেয়েটার নাম ন্যানি। এই বাড়িতে কাজের মানুষের মধ্যে আরেকজন মানুষ আছে যাদের সাথে চিত্রার ভালো সম্পর্ক। এই যে হাউসকিপিং সুপারভাইজার বৃদ্ধি। লোকটা চিত্রা মেয়ের মতোই ভালোবাসে। আমার এই বাড়িতে যে কয়েকজন ক্লিন স্টাফ আছে ওনারাও খারাপ না। এই বাড়ির কিচেন পরিচালনার জন্য মেডেন শেফ, সহকারী শেফ, তাদের রান্নারও জবাব নেই। কিছুদিন আগে পুরনো লন্ড্রি ইনচার্জ এসেছে। একটা ভুলের কারণে ফারাজ রাগারাগি করে তাকে বের করে দেয় কাজ থেকে। এখন যিনি আছে সেও ভালো, সবাই নির্দিষ্ট নিয়মেই চলে। সময়ের 1 সেকেন্ড এদিক ওদিক হয় না। ফারাজের পার্সোনাল উইং বাড়ির জন্য অংশ থেকে কিছুটা আলাদা, সেখানে সিকিউরিটি আরও কঠোর। বেডরুমে পুরো ফ্লোরে সমান বড়, ডার্ক টেনের পুরোটা। একপাশে প্রাইভেট অফিস। ফারাজ নোংরামি একেবারে অপছন্দ করে, তবে সেটা যদি তার মেয়ে ফিজা করে তাহলে তার হিসাব নেই। ফিজার মাত্র 3 বছর, তবে তার রুম আলাদা। ফিজা সারাদিন বাড়িতে খেলে বেড়ায়, আর ন্যানি তার পেছন পেছন ছোটে। তার খেলনা যখন লিভিং রুমে, কখনো করিডরে। তাতে কিন্তু ফারাজের আনন্দ কোনো অংশে কমে না। মেয়ে তার দুনিয়া, স্ত্রীও তার দুনিয়া, তবে মেয়ে তার অন্য এক দুনিয়া। আজ অক্টোবরের
10 তারিখ, এই দিনে ফিজা দুনিয়ায় এসেছিল। সেই ঝড়ের রাতে ডেলিভারির কথাগুলো ভাবলেই কাজ সেরে ওঠে ফারাজের। আবার আনন্দও হয়, কত শত হলেও মেয়েটা এসেছে তো। ফিজা এলাহি, এটা তৃতীয় জন্মদিন। বাড়ির গেট থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ সাজানো হয়েছে পুরো বাড়ি। উঁচু লোহার গেট আছে ফুল আর আলোয় মোড়া। প্রবেশ পথে লাল কার্পেট বেছানো, আর দুপাশে সাদা সোনালি ফুলের সার্চ। ফ্লাইওভারে একের পর এক লাক্সারি গাড়ি এসে থামকাচ্ছে। নামি দামি ব্যবসায়ী, শিল্পপতি, কর্পোরেট আইকন সবাই আজ একসাথে নিচে ফারাজ এলাহির আমন্ত্রণে। ভেতরে প্রবেশ করলে গ্রাউন্ড হল। সাদা মার্বেলের ফ্লোরে আলো ঝলমল করছে, ঝাড়বাতি, ক্রিস্টাল টুকরো হাজার হাজার রঙে ভেঙে পড়েছে। একপাশে বিশাল বার্থডে স্টেজ, কালো আর গোল্ডেন থিমে সাজানো। মাঝখানে বড় একটা লেখা, ফিজা এলাহি 3rd বার্থডে। একপাশে লম্বা বুকে কাউন্টার, ন্যাশনাল কুইজিং, ইতালিয়ান, ফ্রেঞ্চ, আরাবিয়ান ডেজার্টেড ভরপুর। শেফটা নিখুঁতভাবে কাজ করছে। অতিথিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে এক্ষুনি। এটা কোনো সাধারণ ব্যবসায়ীর বাড়ি না। সিকিউরিটি দেখেছো? আর এই আর্কিটেকচার, এই পুরো ইউরোপিয়ান স্টাইল, এসব হওয়ার কথা না। ফারাজ এলাহি বলে কথা, তবে ভয়ঙ্কর ফারাজ এলাহির এমন পরিবর্তন অবাক করার মতোই। একটা মেয়ে, তাও সে কিনা আইনের লোক, চোর পুলিশের প্রেমে পড়েছে, অতীত মুছে গেছে। অবাক করা কাণ্ড। একটু আগে অতিথিদের মাঝে ফারাজ, চিত্রা আর ফিজা এসে উপস্থিত হয়েছে। ফারাজের পরনে ড্রেটল স্যুট, আর তার পাশে চিত্রা, তার কোলে ছোট্ট ফিজা, কালো ফ্রক, মাথায় ছোট ব্র্যান্ড, চোখে তার অবাকতা, কৌতূহল। কেক আনা হয়েছে স্টেজে, আজ সেখানে সবাই উপস্থিত। ফারাজ আর নিরু ঘরে একটা ছেলে হয়েছে। বজ্র আর নিরুর ঘরে একটা ছেলে হয়েছে। দেখতে দেখতে বর্ণিল 1 বছর চলে গেছে। অব্রের ছেলে অদ্রের তো 2.5 বছর। ফিজার 6 মাস পরেই সে দুনিয়ায় এসেছিল। চয়ন কাইসার, তার চৈত্র নিকাইসার 1 সপ্তাহ আগেই চলে এসেছে। জমেলা বুড়ি তো সকাল থেকে ফিটফাট। ফারাজের নানা নানি এখনো বেঁচে আছে। বেশি দিন হয়নি চিত্রার ফারাজের ডেনমার্কে গিয়ে তাদের সাথে দেখা করে এসেছে। আজকের অনুষ্ঠানে তারাও এসেছে। অব্র পরশু দিন গিয়ে ডেনমার্ক থেকে তাদের এনেছে। বুড়ো মানুষ কোথাও যেতে চায় না, জোর করে আনা হয়েছে তাকে। ফারাজ তো ভেবে রেখেছে এবার আর যেতে দিবে না। আজকাল চিত্রাও তো ব্যস্ত থাকে। শত হলেও সে ফিনিক্সের সিইও। ফিজার জন্মের 1 বছর পর থেকে আবারও কাজ শুরু করেছে সে। কাজ করার ইচ্ছা ছিল, তবে ফারাজ যদি অনুমতি না দিত করতো না। তবে লোকটা তো সাপোর্ট করে, কতগুলো ক্রিমিনাল ধরতেও সাহায্য করেছে। চিত্রা এখন ভালো মতোই বুঝতে পারছে এসব ক্রিমিনালদের বিষয়ে তার যতটুকু জ্ঞান বা বুঝতে পারতো, তার থেকে ফারাজ আরও বেশি জানে। আর এই যে মহাশয়ের একটা মেয়ে আছে, ওইটাও বাবার মতোই বুদ্ধিমান। ওনার পুতুল ভালো মতো লাগে না, খেলনার পিস্তল দিয়ে খেলতে ভালো লাগে না। বাপরে কি ডেঞ্জারাস। আবার রেসকারের প্রতিও কি নেশা। এইটুকু মেয়ে কত কি বুঝে। চিত্রা অবাক হয়, এই মেয়ে কি বড় হয়ে গাড়িতে চড়ে গুলি করার শখ জাগবে নাকি? এই নিয়ে চিন্তায় শেষ থাকে না তার।